হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেমিস্ট্রিওয়ালা এসপি। আশা করি প্রত্যেকে তোমরা ভীষণ সুস্থ আছো, ভালো আছো। অনেকের স্কুলে মাধ্যমিক টেস্ট পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, অনেক স্কুলে হয়তো 2-1 দিন পরেই শুরু হবে। যে কারণেই প্রত্যেক স্টুডেন্টস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি পরিস্থিতির মধ্যে রয়েছো, সিরিয়াস পরিস্থিতির মধ্যে রয়েছো। প্রত্যেকের পরীক্ষা ভীষণ ভালো হোক, সুন্দর হোক, এই কামনা করি। খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে তোমরা পরীক্ষা দাও, এবং এই ভীষণ গুরুত্বপূর্ণ সময়ে মাধ্যমিক ভৌতবিজ্ঞানের ভীষণ গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক বা 5টি ভিন্ন ভিন্ন অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক নিয়ে আজকের এই ভিডিও। এই 5টি অঙ্ক সুন্দর করে বুঝে নাও। টেস্ট পরীক্ষা ও ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই 5টি অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, তাই সুন্দর করে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নাও। ওকে, চলো সময় নষ্ট না করে আমরা সরাসরি দেখে নিই কোন 5টি অঙ্ককে আজকে গুরুত্বপূর্ণ 5টি অঙ্কের মধ্যে রাখা হয়েছে। চলো দেখো, প্রথম যে অঙ্কটিকে রাখা হয়েছে পরমাণুর নিউক্লিয়াস থেকে একটি অঙ্ক। টিএইচ দ্যাট ইজ থোরিয়াম 90-234 থেকে পিবি 82-206, লেড 82-206, 90 এবং 82 পারমাণবিক সংখ্যা, 234-206 ভর সংখ্যা তোমরা জানো। পরিবর্তনে কটি আলফা ও কটি বিটা কণা নির্গত হয় নির্ণয় করো। ক্লিয়ার? এই ধরনের অঙ্ক আসবে 2 নম্বরের অঙ্কগুলো কিভাবে করতে হয়। প্রথমে আমি তোমাদের যেটা শিখিয়েছিলাম, হিলস দিয়েছিলাম আলফা বিটা নির্ণয় করতে যে ট্রিক্স ফর্মুলা, সেই ট্রিক্স ফর্মুলাটা কি ছিল দেখে নাও একবার। দেখো, আরও একবার ট্রিক্সটা আমি লিখে নিলাম। নির্গত আলফা কণার সংখ্যা সমান ভর সংখ্যার পরিবর্তন বাই 4। আমি তোমাদের শিখিয়েছিলাম আলফা কণা বের করতে গেলে সরাসরি এখানে বসিয়ে দাও ভর সংখ্যার পরিবর্তন বাই 4। দেখে নাও বাঁ দিক আর ডান দিকের ভর সংখ্যার পরিবর্তন কত হয়েছে তাকে 4 দিয়ে ভাগ করে দাও, দ্যাটস অল। আর নির্গত বিটা কণার সংখ্যা হচ্ছে যে আলফা কণার সংখ্যাটা বেরোলো, যে বারবার তোমাদের বলেছি আগে আলফা বের করে নিতে হবে, যে কারণে বিটা না হলে বেরোবে না। নির্গত বিটা কণার সংখ্যা আলফা কণা যে কটা বেরোলো তাকে 2 দিয়ে গুণ করো, মাইনাস বাঁ দিক আর ডান দিকে পারমাণবিক সংখ্যার পরিবর্তন কত হয়েছে বিয়োগ করে দাও, ব্যাস। তাহলে যদি তাই হয় তাহলে এখানে ছোট্ট করে 2টো করে ফেলি। তাহলে দেখো কত সময় লাগে, দেখো তো আলফা কণার সংখ্যা কত হবে। এবার ভর সংখ্যার পরিবর্তন কত, বাঁ দিকে 234 আর ডান দিকে 206। একদম সুন্দর করে পুরো লিখে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 234 থেকে 206 বাদ দিলে কত হয়, 28। তাহলে 28কে 4 দিয়ে ভাগ করছি, সুতরাং পরিষ্কার বেরিয়ে গেল আলফা কণা কটি, 7টি। পরিষ্কার বেরিয়ে গেল আলফা কণা 7টি। এবার ডান দিকে আমি বিটা কণা বের করছি, দেখে নাও বিটা কণা বের করছি, বিটা কণা ফর্মুলা অনুযায়ী ফেলছি। তাহলে নির্গত আলফা কণার সংখ্যা কটি, 7টি। তাহলে 7 গুণ নির্গত আলফা কণার সংখ্যা ইন্টু 2 করে দাও, মাইনাস পারমাণবিক সংখ্যার পরিবর্তন। এই দেখো বাঁদিকে 90, ডান দিকে 82। তাও আমি লিখে নিচ্ছি, অনেকে স্টেপ জাম্প করবো না, অনেকে বুঝতে পারবে না। তাহলে 7 দুগুণে 14 মাইনাস 90 থেকে 82 বাদ দিলে কত হয়, 8। তাহলে কত হলো, 6। তাহলে কত সময় লাগলো, একদম নির্ভুল হবে, কোনো ভুল হওয়ার জায়গা নেই। তাহলে নির্গত আলফা কণা কটি, 7টি, আর নির্গত বিটা কণা কটি, 6টি। তাহলে আলফার বিটা কণা বেরিয়ে গেল। বোঝা গেল? এই ধরনের অঙ্ক আসলে এইভাবেই অঙ্কগুলো করতে হবে, কোনো সমস্যা নেই, ভুল হওয়ারও কোনো সম্ভাবনা নেই। আরও একবার বলে দিই, আলফা কণা দেখে নাও ভর সংখ্যার পরিবর্তন লেফট রাইটে কি আছে তাকে 4 দিয়ে ভাগ করে দাও, দ্যাটস অল। আলফা কণা বেরিয়ে গেল। বিটা কণা কি করে বের করবে, যে কটা আলফা কণা বেরিয়েছে তাকে 2 দিয়ে গুণ করে দাও, মাইনাস তার সঙ্গে মাইনাস করো বাঁ দিক আর ডান দিকের পারমাণবিক সংখ্যার পরিবর্তন, ব্যাস। তাহলেই বিটা কণা বেরিয়ে যাবে, হয়ে গেল, আলফা কণার বিটা কণা বেরিয়ে গেল। চলো দ্বিতীয় অঙ্ক দেখি। দেখো দ্বিতীয় অঙ্ক রাসায়নিক গণনা থেকে একটি অঙ্ক। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl সঙ্গে বিক্রিয়া করাতে হবে। এখানে ব্র্যাকেটে দেখো ক্যালসিয়াম, অক্সিজেন এবং কার্বন প্রত্যেকের পারমাণবিক ওজন দেওয়া আছে। ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16, কার্বনের 12। এবার এইভাবেই অঙ্কটা থাকবে। আমি তোমাদের বারে বারে বলেছি যে এখানে কিন্তু সমীকরণ তোমাকে প্রোভাইড করবে না, তোমাকে শুধু বলা থাকবে এর সঙ্গে এর বিক্রিয়ায় এই হয়, কি হবে, প্রশ্ন করবে। তাহলে তোমাকে কিন্তু সমীকরণটা মনে রাখতে হবে। এবং আমি
এবং আমি কিন্তু জাস্ট তোমাদের একটা ভিডিও দিয়েছি যেখানে 15টি রাসায়নিক সমীকরণ তোমাদের আমি দিয়েছি, ব্যালেন্স সমীকরণ, কারণ এই অঙ্ক করতে গেলে সমীকরণকে অবশ্যই ব্যালেন্স হতে হবে। ব্যালেন্স সমীকরণ দিয়েছি যাতে তোমাদের সমস্যা না হয়, একজন স্টুডেন্টের রিকোয়েস্টেই সেটা খুব দ্রুততার সঙ্গে আমি দিয়েছি যে 15টি সমীকরণ ব্যালেন্স সমীকরণ, সেটা দেখে নিও। যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও এবং খাতায় নোট করে নিও। সেই 15টি সমীকরণ মুখস্থ করে রাখলেই তোমাদের এই ধরনের সমস্যা আর হবে না। তো চলো আমি তোমাদের আপাতত লিখে দিচ্ছি। দেখো, ক্যালসিয়াম কার্বনেটকে লঘু HCl-এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে, তাহলে আমাকে এই সংশ্লিষ্ট সমীকরণটা কিন্তু জানতে হবে যে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু HCl-এর বিক্রিয়ার সমিত সমীকরণ। আমি লিখে দিলাম CaCl2 প্লাস CO2 প্লাস H2। দেখো, এইটা কিন্তু তোমাকে জানতে হবে এবং আমি তোমাদের দিয়ে দিয়েছি 15টা সমীকরণ। চলো এবার দ্বিতীয় কাজ কি, সমীকরণটা তো হয়ে গেল, দ্বিতীয় কাজ দেখে নাও কোনটা কোনটা। এখানে 1 2 3 4 5টা আছে, যেটা যেটা প্রয়োজন আমি তার ওজন বের করব, বাকিদের ওজন বের করব না। চলো 22 গ্রাম CO2 প্রস্তুত করতে, তাহলে CO2টা যেটা যেটা ইম্পর্টেন্ট দাগ দাও, এইটা ইম্পর্টেন্ট। প্রস্তুত করতে কত গ্রাম CaCO3-কে, ব্যাস এটা দাগ দাও, এটা লাগবে। লঘু HCl-এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে, তাহলে এটার এই অঙ্কের সঙ্গে কোনো প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এটার প্রয়োজন নেই, এই তিনটের প্রয়োজন নেই, এদের ওজন আমি বের করতে যাব না। তাহলে এইটার আর এইটার ওজন বের করব। চলো ওজন কি করে বের করতে হয়। Ca একটা, দেখো 40 দিয়ে দিয়েছে, তাহলে 40 প্লাস কার্বন একটা আছে আমরা জানি 12, আর অক্সিজেন এখানে 3টে আছে, অক্সিজেনের পারমাণবিক ওজন 16, তার মানে 48, তোমরা প্রত্যেকেই জানো। কার্বন ডাইঅক্সাইডের কত, 12 প্লাস 16 16 32, তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, এখানে দাঁড়াচ্ছে 44 কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন, আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন হচ্ছে 40 40 80 90 100। পরিষ্কার। তাহলে বাঁ দিক আর ডান দিকের ওজন বের করলাম, যেহেতু অঙ্কটা ওজন সংক্রান্ত। ক্লিয়ার? ওজনের সঙ্গে ওজন, বাঁ দিকের সঙ্গে ডান দিকের ওজন সংক্রান্ত গণনা। এবার দেখো বলছে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট লাগবে। তাহলে যেটা লাগবে সেটাকে ডান দিকে রাখবো, আর যেটা চাইছে, যেটা বের করতে হবে, সেটা আমরা ঐকিক নিয়মে কোথায় রাখি, ডান দিকে রাখি। তাহলে কত গ্রাম CaCO3 ডান দিকে রাখবো। তাহলে দেখো এখানে পরিষ্কার, দেখো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রস্তুত করতে ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম লেগেছে, 100 গ্রাম। ব্যাস, অঙ্ক হয়ে গেল। দেখো কত সহজ। 44 গ্রাম CO2 প্রস্তুত করতে CaCO3 লাগে, কোনো কঠিন ব্যাপার নয়, সহজ। আমি দুটো জিনিস বলে দিলাম, এক সমীকরণ মনে রাখতে হবে, 2 ওজনটা দেখে নিতে হবে কার কার প্রয়োজন, দ্যাটস অল। তারপরে বাকিটা ঐকিক নিয়ম। 1 গ্রাম CO2 প্রস্তুত করতে CaCO3 লাগে 100/44 গ্রাম। সুতরাং যেটা প্রশ্নে চেয়েছে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে CaCO3 লাগবে 100 × 22/44 গ্রাম। কাটাকুটি করো 2, আর এটার সঙ্গে এটা কাটো 50, সুতরাং 50 গ্রাম। অতএব উত্তর লিখে দাও। তাহলে ক্যালসিয়াম কার্বনেট লাগবে, তাহলে এখানে লিখে দাও প্রয়োজনীয় CaCO3 এর পরিমাণ, লাস্ট একটা উত্তর 1 লাইন লিখে দাও, সমান 50 গ্রাম। ব্যাস, অঙ্ক হয়ে গেল। এই অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্টেন্ট 5টা অঙ্ক আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্ক আসলে প্রথমে সমীকরণ বসাবে, তারপর দেখে নাও কি চাইছে আর কার তথ্য দেওয়া আছে, কার কার তথ্য তোমার এই অঙ্কটার সঙ্গে যুক্ত আছে, সেইটা ওজন নাও, বাকিদের নেওয়ার কোনো দরকার নেই। তারপরে ঐকিক নিয়মে করে দাও। দুটো অঙ্ক হয়ে গেল। চলো তো দেখি তৃতীয় কি গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। চলো দেখি, দেখে নাও প্রত্যেকে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমরা নিজেরাও জানো, টেস্ট পেপার তোমরা দেখেছো, কোয়েশ্চেন ব্যাংক দেখেছো। এই ধরনের অঙ্ক কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষার জন্য, ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ, এবং তোমাদের আমি শিখিয়েও দিয়েছি। চলো আরও একবার দেখে নিই, যাদের যাদের প্রবলেম ছিল তারা আরও একবার দেখে নাও, আর যারা পারো তারা নিজেরা করে নাও। ভিডিওটাকে পজ করে নিজেরা করে নাও, তারপর আমার সঙ্গে উত্তর মিলিয়ে নিও। এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় দেখো। তাহলে দুটো অঙ্ক হয়ে গেছে, এটা তৃতীয় অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো দেখি, একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে দিনের 30 দিনের হবে। এখানে কথাটা
30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত। ঠিক আছে, 30 দিন না লিখলেও হতো, টাকা হলে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত, এইভাবে হতো। তবে মাসটা 30 দিনের মাসে ধরতে হবে, বলে দেয় তোমাদের। তো চলো আগে দেখি, আমি 3টে পার্ট ভাগ করছি। প্রথমে বাতি, দেখো, তারপরে পাখা, আমি তোমাদের এইভাবেই শিখিয়েছিলাম, আগে যতগুলো যন্ত্রপাতি আছে সব লিখে নাও। তারপরে হচ্ছে টিভি, 3টে পার্ট আলাদা করে নিলাম। এবার বাতি কত ওয়াট, দেখো, তাহলে আমি লিখছি ব্যয়িত শক্তি, ভালো করে দেখে নাও, বাতিতে চলে আসো। কত ওয়াট, 40 ওয়াট। কটি আছে, 40 ওয়াট, ওয়াটটা লিখতে হয় শুধু। ব্যয়িত শক্তি, ওয়াট ঘন্টা বের করছি, 40 ওয়াট, 40 লিখলাম, 10টি আছে, 10। প্রতিদিন ক ঘন্টা করে চলে, 6 ঘন্টা করে। কতদিন, 30 দিন। ব্যাস, এইটা যেটা বেরোলো বাতির জন্য ব্যয়িত মাসিক শক্তি। তাহলে কত হলো, দেখো, এটা গুণ করলে যেটা হবে সেটা হলো, দেখো, এটা হবে 72,000। 72,000 কি হবে, 72,000 ওয়াট ঘন্টা। এটা বের করে ফেললাম। পাখায় চলে আসো এবার। পাখা কটি আছে, 5টি। তাহলে আচ্ছা, কত ওয়াট, 80 ওয়াট। আগে ওয়াটটা লেখো, 80 ওয়াট ইন্টু আছে কটা, 5টা। কত ঘন্টা করে চলে, দৈনিক 6 ঘন্টা করে। কতদিন, 30 দিন। বেশ, খুব ভালো কথা। তাহলে কত বেরোবে, ক্যালকুলেশনটা করে নিই। এটাও বেরোচ্ছে 72,000, এটাও বেরোচ্ছে 72,000 ওয়াট ঘন্টা। এবার টিভিতে চলে আসো। একটি টিভি কত ওয়াট, 80 ওয়াট। তাহলে 80 ওয়াট ইন্টু কটি, সংখ্যায় কটি, একটি। দৈনিক 6 ঘন্টা করে চলে, 30 দিন। তাহলে কত বেরোচ্ছে, এটা বেরোচ্ছে, দেখে নাও, বেরোচ্ছে 14,400। এটা বেরোচ্ছে 14,400 ওয়াট ঘন্টা। সুতরাং ব্যয়িত মোট শক্তি সব যোগ করে দাও। 72,000 প্লাস 72,000 প্লাস 14,400 সব যোগ করে দাও। যোগ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো 1,58,000। এটা বেরোচ্ছে 1,58,400 ওয়াট ঘন্টা। আমি তোমাদের কি বলেছিলাম এরপর, এই ওয়াট ঘন্টাকে যেটা বেরোবে তাকে আমি কি দিয়ে ভাগ করতে বলেছিলাম, 1000 দিয়ে। তাহলেই সেটা কিলো ওয়াট ঘন্টা বা সেইটাই বিওটি, তাই তো বলি। 1 কিলোওয়াট ঘন্টাকেই তো আমরা বিওটি বলি। তার মানে কত বেরোচ্ছে, দেখো, 1 2 1 2, তার মানে 158.4 বিওটি, যেটাকে আমরা চলতি কথায় কি বলি, আমরা প্রচলিত অর্থে ইউনিট বলি। আমাদের বাড়িতে এত ইউনিট কারেন্ট খরচ হয়েছে। এইবার 6 টাকা দাম, 1 ইউনিটের দাম 6 টাকা। সুতরাং মাসিক খরচ কত, 158.4কে 6 দিয়ে গুণ করে দাও। 158.6কে 4কে 6 দিয়ে গুণ করলে যেটা হবে, আমি ক্যালকুলেট করে নিয়ে বসাচ্ছি। নাও, আমি ক্যালকুলেট করে নিলাম, দিয়ে বসাচ্ছি। 900, এটা বেরোচ্ছে 950 টাকা 40 পয়সা। কার কার হলো, অনেকে নিজেরা করেছো, মিলিয়ে নাও। আর অনেকের বুঝতে অসুবিধা ছিল, আমি আরো একবার বুঝিয়ে দিলাম। এবার চলো আর একবার বুঝিয়ে দিই। তোমার বাড়িতে আমি বলেছিলাম যত যন্ত্রপাতিই চলুক না কেন, বৈদ্যুতিক যন্ত্রপাতি সব আলাদা আলাদা করে ভাগ করে নাও। প্রত্যেকের ওয়াট দেওয়া থাকবে, ওয়াট ইন্টু সেই যন্ত্র কটি ইন্টু প্রতিদিন ক ঘন্টা করে চলে ইন্টু 30 দিন। ওয়াট ঘন্টায় বেরিয়ে গেল। আচ্ছা, ওয়াট ঘন্টা এটা সব বেরিয়ে গেল, দিয়ে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর মোট যে ওয়াট ঘন্টা বেরোলো তাকে 1000 দিয়ে ভাগ করে দাও। এত কিলো ওয়াট ঘন্টা, সেটাকেই আমরা বলি বিওটি। ব্যাস, এবার প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে বা 5 টাকা 4 টাকা যা দেবে না কেন, তার সঙ্গে ওইটা গুণ করে দেবে। দ্যাটস অল, হয়ে গেল 3 নম্বর অঙ্ক। বোঝা গেল, প্রত্যেকে বুঝতে পারলে। এই ধরনের অঙ্ক কিন্তু আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। কোনো জটিলতা অঙ্কটার মধ্যে নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড সুন্দর। 3টে জায়গায় ভাগ করে নিলাম, দিয়ে যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর 1000 দিয়ে ভাগ করে দিলাম, বিওটি বেরিয়ে গেল। তাকে প্রতি ইউনিটের দাম বা বিওটির দাম কত টাকা হচ্ছে সেই অনুযায়ী গুণ করে দিলাম, মাসিক খরচ বেরিয়ে গেল। ওকে, বোঝা গেল ব্যাপারটা। চলো নেক্সট অঙ্ক যাই।
দেখো এবারে যে অঙ্কটা 4 নম্বর অঙ্কটা, এটা গ্যাসের আচরণ থেকে একটি অঙ্ক। 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 760 মিলিমিটার পারদের চাপে কিছু পরিমাণ গ্যাসের আয়তন 1000 সিসি দেওয়া আছে। তাহলে 750 মিলিমিটার চাপে কত উষ্ণতায় গ্যাসটির আয়তন 1400 সিসি হবে। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু উষ্ণতা, চাপ এবং আয়তন তিনটেই পরিবর্তন হচ্ছে। এবার আমি তোমাদের বলেছিলাম যদি উষ্ণতা স্থির থাকে তাহলে বয়েলের সূত্র P1 V1 সমান P2 V2, যদি চাপ স্থির থাকে তাহলে চার্লসের সূত্র V1/T1 সমান V2/T2, আর যদি তিনটেই পরিবর্তন হয় তাহলে অবস্থার সমীকরণ বা তাহলে যেটা হবে সেটা হচ্ছে সমন্বয় সূত্র P1 V1/T1 সমান P2/T2। অর্থাৎ এখানে যে এক্ষেত্রে যেটা প্রয়োগ হবে সেটা হচ্ছে তোমার ওই অবস্থার সমীকরণ বা তোমার যেটা হচ্ছে সমন্বয় সূত্র। দেখো চার্লস আর বয়েলের সমন্বয় সমীকরণ আমি লিখে দিলাম এখানে, P1 V1/T1 সমান P2/T2। ওকে, এবার এখানে কি কি দিয়েছে একটু দেখো তো। P1 কত, এখানে P1 গুলো লিখে নাও তো 760। P2 কত, এই P1 V1 কত, V1 দেখো 1000 সিসি, তাহলে এইটা mm, এটার সিসি হলো। আর T1 কত 27 ডিগ্রি, তার মানে জানো তোমরা এটা কেলভিনে কনভার্ট করে নিতে হবে, 273 প্লাস 27 তার মানে হয়ে যাবে 300 কেলভিন। ওকে, আর P2 কত, P2 হচ্ছে 750 mm, V2 কত, V2 হচ্ছে 1400 সিসি, আর T2 কত এইটাই বের করতে হবে। চলো বসিয়ে দিই, তার মানে 760 ইন্টু 1000 ডিভাইডেড বাই T1 300 সমান সমান এটা কত 750 ইন্টু 1400 ডিভাইডেড বাই T2। সুতরাং T2 সমান সমান যেটা হবে 750 ইন্টু 1400 ইন্টু 300 ডিভাইডেড বাই 760 ইন্টু 1000। ওকে, এবার ক্যালকুলেট করে T2 বের করো। দেখো ক্যালকুলেশন করার সময়টা একটু বাঁচালাম, এখানে ভিডিওর সময়টা একটু বেঁচে গেল। সমান যেটা বেরোলো ক্যালকুলেট করে সেটা হচ্ছে 414.47, এটা অবশ্যই কেলভিনে বেরোবে। এবার অঙ্কটা যেহেতু সেলসিয়াসে ছিল তাহলে উত্তরটা সেলসিয়াসে বের করে দেওয়াই ভালো। সুতরাং নির্ণেয় উষ্ণতা কত 414.7 মাইনাস 273, এত কি ডিগ্রি সেলসিয়াস। বাদ দিলে কত হচ্ছে দেখো, বাদ দিলে যেটা হবে 141 বাদ দিলে হবে 141.47 ডিগ্রি সেলসিয়াস। ওকে, বোঝা গেল ব্যাপারটা। P1 V1/T1 সমান P2 V2/T2, 1 2 3 4 5 6 ছটা মোট রাশি, তার মধ্যে 5টার মান দেওয়া আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, একটা শুধু দেওয়া নেই। তাহলে কি কোনো প্রশ্নই নেই, খুবই সহজ অঙ্ক। 6টার মধ্যে 5টা দেওয়া থাকবে সব সময় তোমাকে। এখানে 6টার, তবে দেখতে হবে এই যে যেমন সেলসিয়াসটাকে কেলভিনে নিয়ে গেলাম, এইগুলো একটু খেয়াল রাখতে হবে। মানগুলো বসিয়ে দিলাম, দিয়ে T2 বের করলাম, হয়ে গেল অঙ্কটা। কি কঠিন, কি সহজ অঙ্ক। 4টে ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক হয়ে গেল। আর একটি অঙ্ক তোমাদের জন্য আজকে রেখেছি, চলো দেখি। দেখো এবার 5 নম্বর অঙ্কটা আলোর চ্যাপ্টার থেকে, লাইটের চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কাঁচের ভিতর 5 মিটার দূরত্ব যেতে আলোর কত সময় লাগবে। খুব সুন্দর একটি অঙ্ক, চলো করি। কাঁচের প্রতিসরাঙ্ক, প্রথমে একটা ফর্মুলা আমরা লিখে নিই, চলো দেখি। দেখো আমরা কিন্তু এটা জানি যে কাঁচের প্রতিসরাঙ্ক সমান সমান শূন্যস্থানে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ। এটা শুধু কাঁচের জন্য নয়, যে কোনো মাধ্যমের ক্ষেত্রে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান শূন্যস্থানে আলোর বেগ বাই ওই ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 দিয়ে দিয়েছে, তাহলে বসিয়ে দাও। তাহলে 1.5 সমান সমান শূন্যস্থানে আলোর বেগ কত 3 × 10⁸ বলেই দিয়েছে। তাহলে সুতরাং ডিভাইডেড বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ, লিখে নাও এটা কাঁচ মাধ্যমে আলোর বেগ। সুতরাং এখান থেকে একটা জিনিস বেরিয়ে গেল, তাহলে কাঁচ মাধ্যমে, ফর্মুলাটা মনে রেখো সবসময়, কাজে লাগবে কিন্তু। কাঁচ, আবার দেখেছো প্রতিসরাঙ্ক আর আলোর বেগ পরস্পর ব্যস্তানুপাতিক। এখানে যার প্রতিসরাঙ্ক যত বেশি সেখানে আলোর বেগ তত কম। তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত হবে 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5, দ্যাট ইজ 2 × 10⁸
মিটার পার সেকেন্ড। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে কাঁচ মাধ্যমের মধ্যে দিয়ে আলো 1 সেকেন্ডে কত দূর যায়? 2 × 10⁸ মিটার। ব্যাস, তাহলে প্রশ্ন দেখো অলরেডি অঙ্ক হয়ে গেছে। কাঁচের ভিতর 5 মিটার দূরত্ব যেতে আলোর কত সময় লাগবে? দেখো আমি এই জন্যেই কাঁচ মাধ্যমে আলোর বেগটা বের করে নিলাম। সুতরাং দেখো পরিষ্কার যে কাঁচের মধ্যে দিয়ে আমি সুন্দর করে লিখছি, দেখো সহজ করে লিখছি, কাঁচের মধ্যে দিয়ে আলো 2 × 10⁸ মিটার যায় কত সময়ে? 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে 1 মিটার যেতে সময় নেবে 1/2 × 10⁸ সেকেন্ড। সুতরাং এখানে প্রশ্নে চেয়েছে 5 মিটার, সুতরাং 5 মিটার যেতে সময় নেবে 5/2 × 10⁸ সেকেন্ড। কত বেরোবে? এটা বেরোবে 2.5, 5কে 2 দিয়ে ডিভাইড করলে 2.5 × 10⁸ উপরে গেলে 10⁻⁻8 সেকেন্ড। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? সুতরাং একদম লাস্টে একটা উত্তর লিখে দিও। সুতরাং নির্ণেয় সময় কত? 2.5 × 10⁻⁸ সেকেন্ড। অঙ্কটা একবার বুঝিয়ে দিই। কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 এবং শূন্যস্থানে আলোর বেগ দিয়ে দেবে। তাহলে কাঁচের ভেতর এত মিটার দূরত্ব যেতে আলোর কত সময় লাগবে? এই ধরনের অঙ্ক আসতে পারে। এই অঙ্কটাই আসবে আমি বলছি না, এই ধরনের অঙ্ক আসবে। এখানে হয়তো কাঁচের জায়গায় অন্য কোনো মাধ্যম দিল, 1.5-এর জায়গায় কিছু চেঞ্জ করে দিল, কিন্তু ধরনগুলো এরকম। কাঁচে তাহলে অঙ্কগুলো মোটামুটি পদ্ধতি সেম টু সেম। কাঁচের প্রতিসরাঙ্ক প্রথমে বসিয়ে দিলে 1.5, শূন্যস্থানে আলোর বেগ বসিয়ে দিলে কাঁচ মাধ্যমে আলোর বেগ বেরিয়ে গেল। কাঁচ মাধ্যমে আলোর বেগ যেই বেরিয়ে গেল তার মানে কি বোঝায়? এত মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে সে এত দূর যায়, বা এত দূরত্ব যেতে তার সময় লাগে 1 সেকেন্ড। তাহলে এত মিটার যায় 1 সেকেন্ডে, এক কত? আর প্রশ্নে বলেছে 5 মিটার যেতে আলোর কত সময় লাগবে। ব্যাস, বের করে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 5টি অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ 5 ধরনের অঙ্ক আমি তোমাদের আজকের ভিডিওতে তোমাদের বোঝালাম। এই 5 ধরনের অঙ্ক তোমরা যাদের সমস্যা ছিল আশা করি তাদের সমস্যা দূর হলো, আর যারা পারতে তারা তো ভিডিও পজ করে নিজেরা করে নিয়ে আনসার মিলিয়ে নিতে পারলে। ওকে, একদম পরীক্ষা চলাকালীন বা পরীক্ষার একদম প্রাক মুহূর্তে তোমাদের জন্য এই ভিডিওটা আমি দিলাম। একটু দেখে নিও অবশ্যই প্রত্যেকে, তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষায় তোমরা নির্ভুলভাবে অঙ্কগুলো করতে পারবে। ওকে, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। এবং একদম শেষে তোমাদের বলি, যে সমস্ত ছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে আছো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের জন্য আমার অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য এবং অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো এবং হাসি মুখে পরীক্ষা দিও। সুন্দরভাবে মাথা ঠান্ডা করে ভালো করে পরীক্ষা দিয়ে পরীক্ষা হল থেকে বেরিয়ে এসো। ওকে, প্রত্যেকে সুস্থ থেকো, আবার দেখা হবে।